খুব রাইটলি সো একটি চরম মুনশিয়ানার পরিচয় দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা দেখেছেন জাতিসংঘের প্রতিবেদন, সেখানে শেখ হাসিনাকে খুনি বলে সবকিছুরই হোতা বলে যেই প্রতিবেদনটি এসেছে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া করে দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট। প্রতিবেদনটি বাংলাদেশ থেকেও প্রকাশিত হয়নি। কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই এখানে, যেখানে একটা কোনো কিছু এখানে অ্যাড হয়েছে বা ডিলিশন হয়েছে, সেটা সেই জাতিসংঘের সদর দফতর থেকেই প্রকাশ করা হয়েছে। যার ফলে হয়েছে কি, আওয়ামী লীগ এই যে লবিস্ট নিয়োগ করেছে আন্তর্জাতিকভাবে, তাদেরকে আবার পুনর্বাসনের জন্য যে চেষ্টাটা করেছিল, সেটাতে তারা একটি বড় রকমের ধাক্কা খেয়েছে। সেই জায়গা থেকে উঠে আসতে তাদেরকে, আমার মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, অনেক কঠিন হয়ে যাবে। অনেকে বলছে একটি ভয়ঙ্কর খবর দেশের জন্য অপেক্ষা করছে। আপনি কি কিছু আজ করতে পেরেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চেঞ্জ টিভি এবং তার অগণিত দর্শক শ্রোতাদেরকে, সকলকে আসসালামু আলাইকুম। আমি জানি না ভয়ঙ্কর খবরটি বলতে আপনি স্পেসিফিকলি কিছু বোঝাতে চেয়েছেন কিনা। তারপরেও আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেই সরকারটি একটি গণ অভ্যুত্থানের ফসল, এবং আমরা রাজনৈতিক ছাত্র জনতার একটি মহা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন স্বৈর শাসককে তার গদি থেকে নামিয়েছি, এবং সেখানে তিনি পলায়ন করে এবং তার দলের শীর্ষস্থানীয় সকলেই দেশ থেকে পালিয়েছেন এবং অনেকেই গ্রেফতার করা হয়েছে। তারই প্রেক্ষিতে আপনারা সকলেই জানেন যে আমরা বরাবর বলে এসছি যে এটি ভারতের একটি সেবাদাস সরকার। ভারতের প্রত্যক্ষ সমর্থনে, নগ্ন হস্তক্ষেপের মাধ্যমেই এই সরকারটি ক্ষমতায় আসীন ছিল। তার হেন প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সকল বাহিনীকে ব্যবহার করে তারা যে রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর স্টিম রোলার চালিয়ে তারা ক্ষমতায় ছিল। প্রহসনে নির্বাচন করেছে, বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার থেকে শুরু করে সকল অধিকার হরণ করেছে। আইনের শাসন বলতে বাংলাদেশে কিছু ছিল না। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই 6 মাসে কিভাবে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। আয়না ঘরের নির্মমতা, বর্বরতা আমরা দেখেছি প্রথম আলো দুটি ভিডিও চিত্র প্রকাশ করেছে মোহাম্মদপুরে কিভাবে শেখ হাসিনার পেটোয়া যারা যে হেলমেট বাহিনী আমরা যাকে বলতাম, তারা কিভাবে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে হত্যা করেছে। আমরা দেখেছি যাত্রাবাড়িতে 5 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও বের হয়েছে, সেখানে পুলিশ কিভাবে একেবারে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা সাভারের হত্যাকাণ্ড দেখেছি, 5 তারিখে পুলিশের বর্বরতা দেখেছি। এদের ওপর ভরসা করেই শেখ হাসিনা সরকার টিকে ছিল, এবং তার পেছনের শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত। সুতরাং শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াতে সবচেয়ে বেশি নাখোশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা ষড়যন্ত্র ডালপালা বিস্তৃত করছে, ষড়যন্ত্র তারা করেই যাচ্ছে। মিথ্যে প্রোপাগান্ডা যেটাকে বলা হয়, সেটা অলওয়েজ তারা সেই প্রোপাগান্ডাগুলো করছে। বানোয়াট আজগুবি খবর তারা প্রকাশ করছে তাদের খবরের কাগজে। সংখ্যালঘু নির্যাতন যেটাকে তারা স্টাবলিশ করতে পারেনি, তারপরেও প্রতিনিধিত্ব করে যাচ্ছে। আমি জাস্ট গত শুক্রবারেই দেখলাম যে ইন্ডিয়া টুডেতে একটি খবর বেরিয়েছে যে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের স্পাইস যারা আছেন, গুপ্তচর এসে চিকেন নেকটা পরিদর্শন করে গিয়েছে। এই যে আজগবি খবরগুলো দেশকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এবং যে হুমকি দিচ্ছে, তারা প্রচ্ছন্ন হুমকি দিয়ে যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া হবে। এই জিনিসগুলো আমাদের জন্য কিছুটা অশনি সংকেত, দেশটাকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, ডিস্টেবিলাইজ করার জন্য। আজকে আপনারা দেখেন তত্ত্বাবধায়ক সরকারকে আমি বারবার বলে আসছি ফ্রম দ্য ডে ওয়ান যে আপনারা প্রশাসনে যারা 14, 18 এবং 24-এর নির্বাচনগুলো করেছেন, তাদেরকে গ্রেফতার করুন, বিচারের আওতায় আনুন। ডিসি, ওসি, সিসি, ইসি, রিটার্নিং অফিসার যারা ছিলেন, পুলিশের এসপি, সকলকে আইনের আওতায় আনার জন্য আমি বলেছিলাম। দেরিতে হলেও আমরা কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি।
বেশ কিছু সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমরা সেটাও দেখেছি পত্রপত্রিকায়, যে সমস্ত এসপিরা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদেরকে ওএসডি করা হবে বা অবসরে পাঠানো হবে, এবং আজকেও দেখলাম যে এর মধ্যে অনেকেই গ্রেফতারও করা হবে। এই যে এই কাজগুলো করার ফলেও কিন্তু দেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। 1500 থেকে অধিক সংগঠন গজিয়ে গেছে তাদের অধিকার আদায়ের জন্য। প্রতিদিন রাজপথে তারা তাদের বিভিন্ন দাবি নিয়ে নামছেন অস্থিতিশীল করার জন্য, রাজনৈতিকভাবে পরিবেশটাকে ঘোলাটে করার জন্য। ঠিক এই সময় আপনারা দেখলেন যে পলাতক অবস্থায় থেকে আওয়ামী লীগ বাংলাদেশে হরতাল এবং অবরোধের মতো কর্মসূচি পালন করার দুঃসাহসটি পর্যন্ত দেখিয়েছে। কিন্তু তারপরে কি কর্ম আমরা দেখলাম? 32 নম্বরটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি বারবার বলি, ইট পাথর কোনো ষড়যন্ত্র করেনি। ষড়যন্ত্র যারা করেছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দালান ভেঙে আপনার এই ফ্যাসিজম নিশ্চিত করা যাবে না। ফ্যাসিজম নিশ্চিত করতে হলে ফ্যাসিজমের যারা কুশীলব আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই কাজটিই করতে হবে। 5 তারিখের থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো সরকার ছিল না। ওই সময়টাতে যদি এই ধরনের কাজগুলো হতো, আপনারা দেখেছেন একযোগে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় বিভিন্ন আওয়ামী নেতাদের বাসভবনে হামলা হয়েছে। 5 থেকে 8-এর মধ্যে হলেও হয়তোবা সেটার একটা জাস্টিফাই করা যেত। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসে যেটা হয়ে গেল, সেটাও আমি মনে করি অতি উৎসাহী হওয়া যাবে না। আমাদেরকে এখন সংযত থাকতে হবে। কিন্তু একটা মেসেজ কিন্তু গেছে আবার, যে মানুষ শেখ হাসিনার অপকর্মকে ভুলে যায়নি। তারা যতবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে, ততবারই এই দেশের তৌহিদে জনতা তাদেরকে রুখে দেবে। এই যে ঘৃণা, একটা হেট্রেড তারা তৈরি করে গেছে। যখন আমরা চোখ বন্ধ করি, আওয়ামী আমলের এই জাহেলিয়াতের আমলের দুঃশাসনগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারি, তাহলেই দেশটা একটা সঠিক কক্ষপথে যাবে। আপনি যে আশঙ্কার কথা বললেন, আমি অনেক সময় ভাবি যে বাঘ আসছে বলে একটা ভয় দেখানোর চেষ্টা করা হয়। এটা অনেকটা সেরকমই একটা হুঙ্কার। এদেশের জনগণ এখন সাদা চোখে হয়তো বা মনে করছে অনেকেই যে বিরোধী দল যারা ছিলেন ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে একটা অনৈক্যের সুর বেজে উঠেছে। ক্ষমতায় যাওয়ার জন্য একটা তাদের মধ্যে যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু তারপরেও আমি বিশ্বাস করতে চাই যে ফ্যাসিজম বিরোধী, আওয়ামী বিরোধী যেই শক্তিটা ছিল, তাদের মধ্যে একটা ন্যূনতম জায়গায় হলো একটা ঐক্য এখনো বিদ্যমান। আমাদেরকে সেই ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। ইস্পাত কঠিন ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। এবং খুব রাইটলি সো একটি চরম মুনশিয়ানার পরিচয় দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা দেখেছেন জাতিসংঘের প্রতিবেদন, সেখানে শেখ হাসিনাকে খুনি বলে সবকিছুরই হোতা বলে যেই প্রতিবেদনটি এসেছে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া করে দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট। মুনশিয়ানার কাজ কেন করেছেন বললাম, উনি কিন্তু এটা বাংলাদেশে প্রতিবেদনটি বাংলাদেশি কারো দিয়ে করাননি। উনি সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘ মানবাধিকার সংস্থার উপর এটি ছেড়ে দিয়েছেন। প্রতিবেদনটি বাংলাদেশ থেকেও প্রকাশিত হয়নি। কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই এখানে, যেখানে একটা কোনো কিছু এখানে অ্যাড হয়েছে বা ডিলিশন হয়েছে, সেটা সেই জাতিসংঘের সদর দফতর থেকেই প্রকাশ করা হয়েছে। যার ফলে হয়েছে কি, আওয়ামী লীগ এই যে লবিস্ট নিয়োগ করেছে আন্তর্জাতিকভাবে, তাদেরকে আবার পুনর্বাসনের জন্য যে চেষ্টাটা করেছিল, সেটাতে তারা একটি বড় রকমের ধাক্কা খেয়েছে। সেই জায়গা থেকে উঠে আসতে তাদেরকে, আমার মনে হয় ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, অনেক কঠিন হয়ে যাবে। সেই সাথে সাথে পৃথিবীর একটি দেশও কিন্তু শেখ হাসিনাকে নিতে রাজি হয়নি।
ভারতের যেই অবস্থান সেটিও একটি ডেন্ট পড়েছে। আপনারা দেখেছেন ভারতও কিন্তু খুব একটা ভালো অবস্থান নেই। কানাডাতে তারা শিখ হত্যাকাণ্ডের জন্য জাস্টিন ট্রুডো তাকে একেবারে মোদী সরকারকেই দায়ী করেছেন। সেই জায়গা থেকে ভারতও কিছুটা সন্ত্রাসী কার্যকলাপের জন্য আন্তর্জাতিকভাবে যে কানাডার দ্বারা অভিযুক্ত হয়েছেন, এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, গণহত্যায় তারা লিপ্ত ছিল, সেই প্রতিবেদনটি জাতিসংঘ প্রকাশ করার ফলে আপনারা দেখেছেন ভারতের ৫৫% জনগণ এখন শেখ হাসিনাকে সেদিশে আশ্রয় দিতে চাচ্ছে না। তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সেই বিষয়ে আমরা সচেতন আছি, সজাগ আছি, এবং আমি আশা করি এই ধরনের যেই হাইপ বা মিথ্যে গুজবগুলো যেগুলা ভেসে বেড়াচ্ছে সেগুলোতে কর্ণপাত না করে আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে সুদৃঢ় করি। যারা আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিলাম তাদের মধ্যে অনৈক্যগুলা দূর করি। আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠন, এই বিষয়ে আপনি কি বলবেন? বেশ কিছুদিন যাবত আমরা শুনছি যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখানে আমরা যখন বলি বা লিখা আসে ছাত্রদের নতুন দল, আমি বারবার বলেছি যে এটা ছাত্রদের নতুন দল না, ছাত্রদের কাজ পড়াশোনা করা। এরা পার্ট টাইম পলিটিক্স করবে কিনা সেটা তো তখন ছাত্ররা তো আসলে পড়াশোনা করে কখন রাজনীতি করবে। সো এটা তো পার্ট টাইম কোনো পলিটিক্যাল পার্টি হচ্ছে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের যে তরুণ প্রজন্মের যারা ছিলেন তাদের যে আকাঙ্ক্ষাগুলো আছেন সেগুলো নিয়ে তারা একটি নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছেন। সেই ব্যাপারে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু আমাদের কিছু অবজারভেশন যেটা আছে সেটা হলো যে সরকারি ছত্রছায়ায় সরকারি সুবিধা নিয়ে যেন রাজনৈতিক দলটি পরিচালিত না হয়। গঠন কিন্তু প্রায় হয়েই গেছে, শুধু ঘোষণা দেওয়ার বাকি, এবং সেটা সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে। এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি নিজেই সরল স্বীকারোক্তি দিয়েছেন এই রাজনৈতিক দল গঠনের পেছনে তার প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। গঠিত হয়ে গেছে, ঘোষণা বাকি আছে। আমরা সেই জায়গা থেকে ওনাদেরকে সরতে দেখিনি, কিন্তু ভবিষ্যতে আশা করব যে আপনি বাংলাদেশে যে সমস্ত সুন্দর সুন্দর কথা বলেন, যা সবক দেন অন্যান্য রাজনৈতিক দলকে, এই নতুন দলের ব্যাপারেও একই কাজটা আপনার করবেন। তারা যেন সরকারি পৃষ্ঠপোষকতায় অনৈতিক সুবিধাগুলো না পায়, সেই ব্যাপারেও আপনাকে সজাগ থাকতে হবে, এবং আপনার নিরপেক্ষতা, আপনার সরকারের নিরপেক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেটি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তাদের আত্মপ্রকাশ ঘটুক, তাদের পথ চলা সুন্দর হোক, তাদের নেতৃত্ব বিকাশিত হোক, সেই প্রত্যাশাই আমরা করছি। আমরা যারা রাজনীতি করি একটা সময় আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আমরা চাই এমন কারো হাতেই বাংলাদেশ এর নেতৃত্ব থাকুক, যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের দ্বারা সংরক্ষিত হবে, এবং আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সোচ্চার থাকবে।